আমরা আগের ক্লাসে যেমন কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম, এই ক্লাসেও আমরা কিছু প্রশ্ন যার থিওরিটা আমরা এর মধ্যে পড়ে ফেলেছি সেরকম একটু আলোচনা করি। আমরা দেখেছি যে ফ্লোরিন এবং ক্লোরিনের মধ্যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরা হচ্ছে গ্রুপ 17-এর সব এলিমেন্ট, তাই না? গ্রুপ 17 এরা হচ্ছে গ্রুপ 17-এর এলিমেন্ট। আমরা জানি একটা গ্রুপ ধরে ওপর থেকে নিচে গেলে ইলেকট্রন অ্যাফিনিটির ভ্যালুটা কমে, ভ্যালু কমে, ডিক্রিজেস, ইলেকট্রন অ্যাফিনিটি ভ্যালু ডিক্রিজেস, এটা আমরা জানি। কিন্তু এখানে ব্যতিক্রম আলোচনা বলেছিলাম ফ্লোরিন এবং ক্লোরিনের মধ্যে তুলনা করলে ক্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটির মান ফ্লোরিনের চাইতে বেশি। এটাকে এক্সেপশন বলা হয়েছিল, একটা কারণও দেখানো হয়েছিল। ইলেকট্রন অ্যাফিনিটি অফ ক্লোরিন ইজ গ্রেটার দ্যান ইলেকট্রন অ্যাফিনিটি অফ ফ্লোরিন, এরকম একটা ব্যতিক্রম উল্লেখ করা হয়েছিল এবং তার পিছনে কারণ দেখানো হয়েছিল কি, যে ফ্লোরিন অ্যাটমগুলো সাইজে এতটাই তাদের ছোট যে তার মধ্যে ইলেকট্রনগুলো খুব কাছাকাছি থাকতে বাধ্য হয়। সুতরাং একটা হাই ফোর্স অফ রিপালশন ইলেকট্রনের মধ্যে কাজ করে। তাই বাইরে থেকে কোনো ইলেকট্রন যদি এফ এর মধ্যে ঢুকতে চায়, তারপরও সেই রিপালসিভ ফোর্সটার একটা এফেক্ট পড়ে। উল্টো দিকে ক্লোরিনে অনেক বেশি ইলেকট্রন থাকলেও সাইজটা এতই বড় যে ইলেকট্রনগুলো অনেক ছড়িয়ে ছিটিয়ে থাকে, তাদের মধ্যে ফোর্স অফ রিপালশন অনেক কম। তাই নতুন কোনো ইলেকট্রন সেই অ্যাটমের মধ্যে যেতে তাদের কম অসুবিধা হয়, ফ্লোরিনের চাইতে তাদের এই প্রবলেমটা কম হয়। তাই ইলেকট্রন অ্যাফিনিটি অফ ক্লোরিন ইজ গ্রেটার দ্যান দ্যাট অফ ফ্লোরিন। এই অবধি ঠিক আছে, তো একটা কোশ্চেন হলো, তার মানে ক্লোরিন তার ইলেকট্রন অ্যাফিনিটি যদি ফ্লোরিনের চেয়ে বেশি হয়, তাহলে তুমি জানবে ক্লোরিন ফ্লোরিনের চাইতে সহজেই ইলেকট্রনকে নিজের দিকে নিতে পারে। ক্লোরিন ফ্লোরিনের চেয়ে সহজে, ক্লোরিন ক্যান অ্যাকসেপ্ট ইলেকট্রন মোর ইজিলি দ্যান ফ্লোরিন, এটা ঠিকই। এবার ইলেকট্রন অ্যাকসেপ্ট করা মানে কি, রিডিউসড হওয়া, বিজারিত হওয়া। কেউ ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে সে বিজারিত হচ্ছে, তাই না? এখন নিজে রিডিউসড হওয়া মানে আবার অন্যকে অক্সিডাইজ করা। নিজে বিজারিত হচ্ছে মানেই অন্যকে সে জারিত করছে, সে অক্সিডাইজেস আদার, অন্যকে সে জারিত করছে। তাহলে ক্লোরিন যেহেতু ফ্লোরিনের চাইতে সহজে রিডিউসড হয়, তাই বলা যায় যে ক্লোরিনের অক্সিডেশন পাওয়ার ফ্লোরিনের চেয়ে বেশি হবে। নিজে রিডিউসড হচ্ছে সহজে, তাহলে অক্সিডাইজ করবেও সহজে। কিন্তু বাস্তবটা উল্টো। ফ্লোরিনকেই আমরা স্ট্রংগেস্ট অক্সিডাইজিং এজেন্ট, এলিমেন্টগুলোর মধ্যে আমরা স্ট্রংগেস্ট অক্সিডাইজিং এজেন্ট হিসাবে ধরি, ক্লোরিন নয়। ক্লোরিনের অক্সিডাইজিং পাওয়ার ফ্লোরিনের থেকে কম। তাহলে বোঝা যাচ্ছে যে ইলেকট্রন অ্যাফিনিটি দিয়ে এই জিনিসটা এক্সপ্লেন করা যাবে না। কারণ ইলেকট্রন অ্যাফিনিটি দিয়ে যদি আমরা বুঝতে চাই, তাহলে অবশ্যই ক্লোরিনেরই অক্সিডাইজিং পাওয়ার বেশি হওয়া উচিত ছিল ফ্লোরিনের চাইতে। তা হয় না, তাই না? তাহলে এখানে অন্য ফ্যাক্টর আছে, সেই ফ্যাক্টরগুলোই আমরা আলোচনার মধ্যে আনার চেষ্টা করছি। কোশ্চেনটা এভাবে ভাবতে পারো যে ইলেকট্রন অ্যাফিনিটি অফ ক্লোরিন ইজ গ্রেটার দ্যান দ্যাট অফ ফ্লোরিন, yet fluorine is stronger oxidizing agent than chlorine. ফ্লোরিন আর ক্লোরিন নাম দুটোতে গুলিয়ে যায়। আমি বলি ইলেকট্রন অ্যাফিনিটি অফ Cl is greater than electron affinity of F, yet তবুও F is stronger oxidizing agent than Cl. F is stronger oxidizing agent than Cl. Why? এইটা ব্যাখ্যা করতে গিয়ে আমরা বলি কি জানো, যে অক্সিডাইজিং এজেন্ট মানে কাউকে জারিত করবে, এটা তো একটা কেমিক্যাল রিয়াকশন, কয়েকটা ধাপ পেরিয়ে রিয়াকশনে আসতে হয়। ধরো ফ্লোরিন একটা মলিকুল হিসাবে আছে, সেখান থেকে স্টেজ বাই স্টেজ চেঞ্জের পর
ধাপে ধাপে পরিবর্তনের মধ্যে দিয়ে সে F মাইনাস আয়নে পরিণত হচ্ছে, ইট ইজ কনভার্টেড ইনটু F মাইনাস আয়ন, তারপর সে কারোর সাথে যুক্ত হচ্ছে। সিমিলারলি ক্লোরিন একটা মলিকুল, সেও নানান চেঞ্জের মধ্যে দিয়ে যেতে যেতে আলটিমেটলি সে Cl মাইনাস আয়নে কনভার্টেড হচ্ছে, Cl মাইনাস আয়নে পরিণত হচ্ছে। এই পরিণত হওয়ার রাস্তাটা এনার্জেটিক্যালি যার ফেভারেবল হবে সেটা তাড়াতাড়ি ঘটবে। অর্থাৎ যেখানতে আমাকে কম শক্তি দিতে হবে বা বেশি শক্তি মুক্ত হবে যে প্রক্রিয়াতে, সেটা তাড়াতাড়ি হবে। আর এনার্জেটিক্যালি যেটা আনফেভারেবল সেটা ঘটতে সময় লাগবে। এবং ঘটনাটা তুমি ভেঙে নাও কয়েকটা ধাপে। ধরো ফ্লোরিন মলিকুলার স্টেটে আছে, একে বন্ড ডিসোসিয়েশনে মলিকুলার স্টেটে থাকা মানে কি, এফ এফ কোভ্যালেন্ট আছে। আমি এনার্জি দিলাম, কিরকম এনার্জি, বন্ড ডিসোসিয়েশন, বন্ড ডিসোসিয়েশন এনার্জি। দিলে কি হবে, অ্যাটমে পরিণত হবে। ফ্লোরিন অ্যাটম হলো, ভেঙে গিয়ে অ্যাটম হলো। তারপর সে ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, F মাইনাস আয়ন হবে। দেখো বন্ড ডিসোসিয়েশন এনার্জি, এই এনার্জিটা তোমায় বাইরে থেকে সাপ্লাই করতে হবে। F2 মলিকুলকে ভেঙে অ্যাটমে পরিণত করবে, তোমার এনার্জি লাগবে, তোমাকে বাইরে থেকে শক্তি দিতে হবে। সেই এনার্জি পেয়ে মলিকুলটা ভেঙে গিয়ে অ্যাটমে কনভার্টেড হবে, অ্যাটমে রূপান্তরিত হবে। সেই এনার্জি তোমায় দিতে হবে, দ্যাট এনার্জি ইজ কনসিডার্ড অ্যাজ প্লাস। তারপর কি হবে, সে ইলেকট্রন নিয়ে F মাইনাস আয়নে পরিণত হবে। এই ক্ষেত্রে কিন্তু শক্তি মুক্ত হবে, ইলেকট্রন অ্যাফিনিটি। একটা ইলেকট্রন প্রবেশ করলো, শক্তি মুক্ত হলো, যে শক্তিটা মুক্ত হলো তাকে আমরা বলছি ইলেকট্রন অ্যাফিনিটি। এবার F মাইনাস আয়ন তৈরি হলো মানে সে বিক্রিয়ায় অংশগ্রহণ করতে শুরু করে দিল, তা কিন্তু নয়। F মাইনাস আয়ন অবস্থাতে তাকে একটু স্থায়ী হতে হবে, স্টেবল, স্থায়ী হতে হবে। এখন স্থায়ী মানে 5 ঘন্টা স্থায়ী হতে হবে এরম নয়, 5 মিনিটও নয়, সময়টা খুব কম, সেকেন্ডের সাপেক্ষেও কম, তবু সেই সময়টা তাকে স্টেবল হতে হবে। সেই জন্য তার হাইড্রেশন ঘটে। এ ধরনের আয়নীয় বিক্রিয়া তো আমরা জল বা যে কোনো পোলার সলভেন্টের মধ্যে ঘটাই, তাহলে তার জলের মধ্যে ঘটালে তাকে বলি আমরা হাইড্রেশন, যে কোনো সলভেন্টে ঘটালে বলি সলভেশন। তাহলে F মাইনাস হাইড্রেটেড স্টেটে থাকবে, F মাইনাস হাইড্রেটেড অবস্থায় থাকবে। এখন এই হাইড্রেশন চলাকালীন আমি শক্তি পাবো, এনার্জি রিলিজ হবে, আমি শক্তি পাবো, হিট অফ হাইড্রেশন। তাহলে দেখো ফ্লোরিন মলিকুল থেকে F মাইনাস আয়নে পৌঁছতে গেলে তোমাকে 3টে ধাপ অতিক্রম করতে হলো, তাই না? একটা মলিকুলটাকে ভেঙে অ্যাটমিক স্টেটে আনতে হলো। 2 নম্বর হচ্ছে অ্যাটমিক স্টেটে আসার পর সে ইলেকট্রন নিয়ে অ্যানায়ন হলো। অ্যানায়ন হওয়ার পরও তাকে কি হতে হবে, হাইড্রেটেড হতে হবে, না হলে সে বিক্রিয়া করার জায়গাতে থাকবে না, হাইড্রেটেড অবস্থাতে পৌঁছতে হবে, F মাইনাস আয়ন হাইড্রেটেড স্টেট। সিমিলারলি ক্লোরিনকে যদি তুমি এনার্জি দাও, বন্ড ডিসোসিয়েশন এনার্জি, বন্ড ডিসোসিয়েশন এনার্জি, তাহলে ক্লোরিন ভেঙে ক্লোরিন অ্যাটম হবে।
ক্লোরিন অ্যাটম যখন ইলেকট্রন নেবে তখন সে Cl মাইনাস আয়নে পরিণত হবে, এনার্জি বেরিয়ে আসবে। যে এনার্জিটা বেরিয়ে আসবে তাকে ইলেকট্রন অ্যাফিনিটি বলছি। তারপর তার হাইড্রেশন হবে। Cl মাইনাস হাইড্রেটেড স্টেটে পৌঁছবে। Cl মাইনাস হাইড্রেটেড অবস্থায় পৌঁছবে। বোঝা যাচ্ছে কথাটা? এবার তোমাকে ক্যালকুলেট করতে হবে, এই যে কোথাও এনার্জি আমি দিচ্ছি, কোথাও থেকে এনার্জি আমি পাচ্ছি, এই যোগ বিয়োগে কোনটা সুবিধাজনক? F2 থেকে F মাইনাস আয়ন তৈরি হওয়াটা সুবিধাজনক, নাকি Cl2 থেকে Cl মাইনাস আয়নটা তৈরি হওয়া সুবিধাজনক? দুটো ক্ষেত্রে দেখবে প্রথম ধাপটা তোমাকে এনার্জি দিতে হচ্ছে। ফ্লোরিনকে ভাঙতেও এনার্জি দিতে হয়, ক্লোরিনকে ভাঙতেও এনার্জি দিতে হয়। এবার সেটাকে বন্ড ডিসোসিয়েশন এনার্জি বলে। মলিকুল ভেঙে অ্যাটমে কনভার্টেড হয়, বন্ড ডিসোসিয়েশন এনার্জি। দুটোই এনার্জি লাগে, কিন্তু ফ্লোরিন অ্যাটমে বন্ড ডিসোসিয়েশন এনার্জি খুবই কম। ফ্লোরিন যে কেমিক্যালি ভেরি মাচ অ্যাক্টিভ, এটা তার একটা অন্যতম কারণ যে ফ্লোরিন মলিকুলকে ভেঙে খুব সহজেই ফ্লোরিন অ্যাটমে কনভার্ট করা যায়। এর বন্ড ডিসোসিয়েশন এনার্জি অত্যন্ত কম, এবং সেই ভ্যালুটা আমার যতদূর মনে পড়ে মেমোরি থেকে বলছি 159 কিলো জুল পার মোল, এইরকম কিছু। whereas ক্লোরিনকে ভেঙে ক্লোরিন অ্যাটম করতে গেলে এনার্জি লাগবে, এবং সেটা ফ্লোরিনের চেয়ে বেশি। আমি পরে ব্যাখ্যা করছি কেন ফ্লোরিনকে ভাঙতে এত কম এনার্জি লাগে। ঠিক আছে? তাহলে এখানে যে এনার্জিটা আমাকে দিতে হলো, ক্লোরিনের ক্ষেত্রে সেটা অনেক বেশি, ফ্লোরিনের ক্ষেত্রে কম। তারপর প্রথম ধাপে আমি এনার্জি পাবো ইলেকট্রন অ্যাফিনিটি, একটা ইলেকট্রন প্রবেশ করছে, আমি বাইরে এনার্জি পাচ্ছি। ফ্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটি অবশ্যই ক্লোরিনের থেকে কম, কিন্তু খুব বেশি কম না। 300, তেমন মানে মেমারি থেকে লিখছি, এটা একটু একটু এদিক ওদিক হতে পারে। এটা 330 কিলো জুল পার মোল, এটা মোটামুটি ধরে নাও 349 কিলো জুল পার মোল। আর তারপরে আসে হিট অফ হাইড্রেশন। যেহেতু F মাইনাস আয়নটা আকারে ছোট, তার এই হাইড্রেশন খুব ভালোভাবে হয়। আমি আগের ক্লাসে আলোচনা করেছি হাইড্রেশন বা সলভেশন জিনিসটা কি। যে সলভেন্ট মলিকুল এসে আয়নগুলোকে চারদিক থেকে ছেঁকে ঘিরে ফেলে তার যে ইলেকট্রনের প্রতি চাহিদা বা পজিটিভ চার্জের প্রতি চাহিদা সেটা কমিয়ে দেয়। এমন এই ঘিরে ফেলার প্রক্রিয়াটা ভালোভাবে হওয়া মানে হাইড্রেশন ভালো হলো। হাইড্রেশন ভালোভাবে হলো মানেই জিনিসটা স্টেবল হলো এবং অনেক বেশি এনার্জি বেরোলো। কারণ দেখবে তুমি একটা রোগা পাতলা ছেলেকে যত সহজে ধরে রাখতে পারবে, একটা মোটা সোটা লোককে আমার মতো তত সহজে ধরে রাখতে পারবে। তো সেরকম আয়নগুলো যত ছোট হবে তত তাকে একটা খাঁচার মধ্যে বেঁধে ফেলাটা সহজ হবে, মানে তার হাইড্রেশন ভালো হবে। আয়নগুলো সাইজে বড় হলে তার হাইড্রেশনটা কিন্তু কমে যাবে, আর হাইড্রেশন ভালো হলেই তার থেকে বেশি এনার্জি বেরোবে। যেমন এখানে প্রায় 585 কিলো জুল পার মোল এনার্জি বেরোবে, আর এখানে 390 এই ভ্যালুটা। এগুলো আমরা পাই, সেটা মাইনাস দিয়ে লিখছি। যে এনার্জিগুলো বাইরে বেরিয়ে আসে আমরা পাই, পরিবেশ পাই, সেগুলো মাইনাস, আর যেগুলো পরিবেশ থেকে সিস্টেমকে দিতে হয় সেগুলো প্লাস। সেগুলো বন্ড ডিসোসিয়েশন এনার্জিটা সবসময় প্লাস, বাকিগুলো হচ্ছে মাইনাস। তো এইবার প্লাস মাইনাস ক্যালকুলেট করে করে দেখা যাবে যে সহজে বুঝতে পারছো, যোগ বিয়োগ তোমরা জানো, 330 আর 585 আমরা পাচ্ছি, আর তার থেকে 159 খরচ করতে হচ্ছে। তাহলে যতটা এনার্জি আমরা এখানে পাবো তার চেয়ে কম এনার্জি ক্লোরিনের ক্ষেত্রে পাবো। তাই আমরা বলি যে ফ্লোরিন থেকে F মাইনাস আয়ন তৈরি হওয়াটা কিন্তু ক্লোরিন মলিকুল থেকে Cl মাইনাস আয়ন তৈরি হওয়ার চাইতে সহজ। আর F মাইনাস আয়ন তৈরি হয়ে বিক্রিয়ার জন্য রেডি হলো মানেই সে রিডিউসড হলো এবং অন্যকে অক্সিডাইজ করলো। তাহলে ফ্লোরিন সহজে রিডিউসড হয় ক্লোরিনের চাইতে। তাহলে আমার মূল উত্তরের জায়গাটা কোথায় লুকিয়ে আছে? মূল উত্তরের জায়গাটা লুকিয়ে আছে এইখানে যে অবশ্যই ফ্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটি ভ্যালু
ক্লোরিনের চাইতে কম। অবশ্যই এটা ঠিক কথা, কিন্তু ফ্লোরিনের যেটা রয়েছে তার বন্ড ডিসোসিয়েশন এনার্জি খুব লো এবং তার হিট অফ হাইড্রেশন খুবই হাই। এই দুটো কারণের জন্য ফ্লোরিন সহজে মাইনাস আয়নে কনভার্টেড হয় ক্লোরিনের তুলনাতে। সেখানে ঠিক আছে, সেই জন্য ফ্লোরিন সহজে রিডিউসড হয় এবং অন্যকে অক্সিডাইজ করে। তাহলে ফ্লোরিনের স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট হওয়ার পিছনে কারণ তার হিট অফ বন্ড ডিসোসিয়েশন এনার্জি আর কি, বন্ড ডিসোসিয়েশন এনার্জি কম আর হিট অফ হাইড্রেশন হচ্ছে খুব হাই। এই কথা দুটো মনে করো। সেই জন্য ইলেকট্রন অ্যাফিনিটি কম হলেও অক্সিডাইজিং এজেন্ট হিসাবে ফ্লোরিন ক্লোরিনকে টেক্কা দিয়ে যায়। একই রকম ভাবে অন্য ধরনের কোশ্চেন ধরো, ফ্লোরিন ক্লোরিন ছেড়ে দাও, গ্রুপ 16 এসো। গ্রুপ 16 আছে প্রথমে অক্সিজেন, তারপর সালফার, তারপর সেলেনিয়াম, তারপর টেলুরিয়াম। এখানেও নিয়ম অনুযায়ী অক্সিজেনের ইলেকট্রন অ্যাফিনিটি সালফারের চেয়ে বেশি হওয়া উচিত, কিন্তু বাস্তবে ইলেকট্রন অ্যাফিনিটি অফ সালফার ইজ গ্রেটার দ্যান ইলেকট্রন অ্যাফিনিটি অফ অক্সিজেন। একই কারণ, ক্লোরিন আর ফ্লোরিনের মধ্যে যে কারণ সাইজ দিয়ে ব্যাখ্যা করি আমরা, সালফার আর অক্সিজেনের মধ্যেও সেই একই কারণ। সালফারটা সাইজে বড়, ইলেকট্রনগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে, ইনকামিং ইলেকট্রনকে কম রিপালসিভ ফোর্সের সম্মুখীন হতে হয়। অক্সিজেন সাইজে ছোট, ইলেকট্রনগুলো খুব কাছাকাছি থাকে, ফোর্স অফ রিপালশন খুব হাই। ফোর্স অফ রিপালশন হাই হওয়ার জন্যে ইনকামিং ইলেকট্রনকে ঢুকতে বাধা পেতে হয়। কিন্তু এখানেও ইলেকট্রন অ্যাফিনিটি অবশ্যই সালফারের বেশি অক্সিজেনের চাইতে। তার মানে যদি ধরে নিই যে সালফার তাড়াতাড়ি ইলেকট্রন নিয়ে রিডিউসড হবে এবং অন্যকে অক্সিডাইজ করবে, অক্সিজেনের চাইতে সালফারের অক্সিডাইজিং ক্যাপাবিলিটিটা অনেক বেশি হবে, সালফার অনেক স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট হবে, তাহলে কিন্তু আমরা ভুল করব। অক্সিজেন অনেক শক্তিশালী, অনেক স্ট্রঙ্গার অক্সিডাইজিং এজেন্ট দেন সালফার। তার কারণটা ওই তোমার হিট অফ হাইড্রেশন বা ইত্যাদির মধ্যে লুকানো আছে। হিট অফ হাইড্রেশন ভ্যালু অক্সিজেনের ও মাইনাস আয়নের বা ও ডবল মাইনাস আয়নের অনেক বেশি সালফারের চাইতে, যেটা কিনা এই যে কিছুটা ইলেকট্রন অ্যাফিনিটি কম সেটাকে পূরণ করে দিয়ে বরং আরো বেশি হতে পারে। বোঝা যাচ্ছে কথাটা? আবার দেখো, এরকম একটা কোশ্চেন আসতে পারে, আমরা জানি ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটি is always less than first electron affinity is greater than second electron affinity। এটা আমরা ইলেকট্রন অ্যাফিনিটি আলোচনার সময়তেই পড়েছিলাম যে প্রথম ইলেকট্রনটা যত সহজে ঢুকতে পারে, সেকেন্ড ইলেকট্রনটা কিন্তু তত সহজে ঢুকতে পারে না, কারণ ফোর্স অফ রিপালশন বেড়ে যায়, অ্যাটমগুলো সাইজে বড় হয়ে যায় অ্যানায়ন হলে, ফলে সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটির ভ্যালু কমে যায়। অনেক সময়তে জোর করে ইলেকট্রনকে ঢোকাতে হয়, জোর করে, সেখানে সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটি আর নেগেটিভ না থেকে পজিটিভ হয়ে যায়। বুঝতে পেরেছ? এইটা একটা কোশ্চেন আসে যে সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটি ভ্যালু অফ অক্সিজেন, সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটি ভ্যালু of oxygen is positive। পজিটিভ ভাবো, জোর করে ঢোকানো হয়, yet তবুও in most of its compound, in most of its compound, oxygen exists as
মাইনাস আয়ন। অক্সিজেনের বেশিরভাগ যৌগেই অক্সিজেন O2 মাইনাস আয়ন হিসেবে থাকে, এটা আমরা জানি। অক্সিজেনের কমন অক্সিডেশন নাম্বার হচ্ছে O2 মাইনাস, কমন অক্সিডেশন নাম্বার। কিন্তু অক্সিজেনের সেকেন্ড ইলেকট্রন ঢোকানোটা খুব কঠিন, জোর করে ঢোকাতে হয়, বাই ফোর্স, এনার্জি দিয়ে ঢোকাতে হয়, বাইরের থেকে শক্তি দিয়ে ঢোকাতে হয়। তাহলে কি করে ঢোকে ইলেকট্রন, কি করে তাহলে অক্সিজেন বেশিরভাগ পরমাণু, এটা স্বতঃস্ফূর্ত, বোঝাই যায় যে 2 মাইনাস স্টেটে থাকাটা স্বতঃস্ফূর্ত, স্পন্টেনিয়াসলি হয়। কিন্তু এটা তো জোর করে করা হয়, সেকেন্ড ইলেকট্রনটাকে ঢোকানো। এইখানেও কিন্তু হাইড্রেশন এনার্জির একটা বিরাট ভূমিকা আছে। আমি সেকেন্ড ইলেকট্রনটাকে অবশ্যই জোর করে ঢোকাই, আমাকে এনার্জি দিয়ে ঢোকাতে হয়। কিন্তু O2 মাইনাস আয়নের হাইড্রেশন এনার্জিটা অনেক বেশি। হাইড্রেশন এনার্জি বেশি হওয়ার জন্যে যে শক্তিটা আমি দিচ্ছি সেকেন্ড ইলেকট্রনটা ঢোকাতে, সেটা তো ওভারকাম করেই যায়, প্লাস বাইরে থেকে আমরা শক্তি পাই। তাহলে হাইড্রেশন এনার্জির কি তাৎপর্য সেটা তোমরা বুঝতে পারছো। এবং এটাও নিশ্চয়ই চিন্তার মধ্যে রাখবে যে কোনো একটা ফ্যাক্টর জানলেই সেটা দিয়ে উত্তর করে দেওয়ার টেন্ডেন্সি নয়। একটা ঘটনাকে বুঝতে গেলে তার বহুমাত্রিক রাস্তা আছে, সেই রাস্তা ধরে তাকে বুঝতে হবে। কোনো একটা ফ্যাক্টর দিয়ে চট করে উত্তর সবসময় নাও হতে পারবে না, আমি তা বলছি না, অনেক ক্ষেত্রেই হয়, কিন্তু সবসময় সেটা নাও হতে পারে। এইবার আমরা আর একটা কোশ্চেনে আসি। ধরো আমরা বললাম যে ফ্লোরিনের বন্ড ডিসোসিয়েশন এনার্জি খুবই কম, তার কারণ নেই, অর্থাৎ FF বন্ড, এই বন্ডটা কিন্তু উইক, ভেরি উইক। তা কিন্তু হওয়ার কথা ছিল না, কারণ ফ্লোরিন অ্যাটম সাইজে ছোট, ফ্লোরিনের আকার এমন কিছু বড় নয়। ফ্লোরিন কোথায় আছে? পিরিয়ডিক টেবিলের সেকেন্ড পিরিয়ডের 17th গ্রুপে, একই সেকেন্ড পিরিয়ড, মানে আউটার মোস্ট সেলটা 2 নম্বর সেল, তারপর বাঁ দিক থেকে ডান দিকে গেলে সাইজে ছোট হয়। সুতরাং সব দিক দিয়ে বিচার করলে দেখলে পারে ফ্লোরিনের আকার ছোট। তো দুটো ফ্লোরিন আছে, দুটোরই আকার ছোট, তারা কোভ্যালেন্ট বন্ড তৈরি করছে। বন্ড লেন্থটা খুব বড় হওয়ার কথা নয়, আর বন্ড লেন্থ যত ছোট হবে বন্ড স্ট্রেংথ তত বেশি হয়। বন্ড স্ট্রেংথ আর বন্ড লেন্থের মধ্যে কি সম্পর্ক? বন্ড স্ট্রেংথ প্রপোর্শনাল টু 1 বাই বন্ড লেন্থ। বন্ড স্ট্রেংথ এবং বন্ড লেন্থ হচ্ছে পরস্পরের ব্যস্তানুপাতিক, ঠিক আছে? একটা বড় হলে অন্যটা ছোট হতে হবে, একটা যত বড় হবে অন্যটাকে তত ছোট হতে হবে। তো বন্ড লেন্থ ছোট মানে বন্ড স্ট্রেংথ বেশি হওয়া উচিত। আর আমি এখানে বলছি বন্ডটা হচ্ছে ভেরি উইক। এটা ফলে এটা প্রশ্ন আসার মতো, বুঝতে পারছো? যে বন্ডটা স্বাভাবিক নিয়মে স্ট্রং হওয়া উচিত ছিল সেটাকে উইক বলে দাগিয়ে দেওয়া হচ্ছে কেন? হ্যাঁ, এটা কোশ্চেন আসে। দেখো ফ্লোরিনে কনফিগারেশন লেখো, 1s2 2s2 2px2 2py2 2pz1। আর একটা ফ্লোরিন, তারও 1s2 2s2 2px2 2py2 2pz1। এবার দুটো ফ্লোরিন যখন যুক্ত হবে তখন একটা 2pz আর একটা 2pz, এই মিলে বন্ড তৈরি করবে। এইভাবে কোভ্যালেন্ট বন্ড তৈরি হবে, তাই না? এবার ফ্লোরিন অ্যাটম দুটো সাইজে ছোট, একথা বারবারই বলা হচ্ছে। ওভারল্যাপিং হয়, ওভারল্যাপিং হলে কি হবে? তবে একটা ফ্লোরিন, আমি ভালো আঁকতে পারি না তো বোঝানোর চেষ্টা করছি।
যখনই ওভারল্যাপিং হয় নিউক্লিয়াসগুলো কাছে চলে আসে, বন্ডিং ইলেকট্রন পেয়ার ছাড়া বাকি যে ইলেকট্রনগুলো, ফ্লোরিনের ধরো একটা একটা করে ইলেকট্রন দিয়ে বন্ড তৈরি করেছে, তাছাড়া এই ফ্লোরিনেরও আউটার মোস্ট শেলে আমরা দেখছি যে 3টে পেয়ার, এই ফ্লোরিনেরও আউটার মোস্ট শেলে 3টে পেয়ার, ঠিক আছে? এরাও কাছে চলে এসেছে, নন বন্ডিং ইলেকট্রন। এবার নন বন্ডিং ইলেকট্রন কাছে চলে আসা মানে তাদের মধ্যে বিকর্ষণ বল একটা কাজ করতে থাকে। এই বিকর্ষণ বল হওয়ার কারণে বন্ডটা উইক হয়ে পড়ে। তাহলে ফ্লোরিনের বন্ড উইক হওয়ার পিছনে কারণ কি? তুমি পরিষ্কার বলবে যে ফ্লোরিনের বন্ড উইক, এফএফ বন্ড উইক, তার কারণ হচ্ছে নন বন্ডিং ইলেকট্রনগুলোর মধ্যে হাই রিপালসিভ ফোর্স। দুটো ফ্লোরিনেরই 3টে করে পেয়ার আছে যারা কিনা নন বন্ডিং ইলেকট্রন, তাদের মধ্যে ফোর্স অফ রিপালশনটা খুব হাই। যারা বন্ড তৈরি করলো তাদের মধ্যে তো একটা অ্যাট্রাকশন হয়, আমি সেটা বলার চেষ্টা করেছি পূর্ববর্তী ক্লাসে, যে অপোজিট স্পিন থাকে, অপোজিট ম্যাগনেটিক ফিল্ড, তার সূত্রে আকর্ষণ হয়। কিন্তু যারা বন্ড তৈরি করেনি সেই ইলেকট্রনগুলো তো পরস্পরকে আকর্ষণ করবার কোনো দায় নেই, ফলে তাদের মধ্যে ফোর্স অফ রিপালশনটা হয় ভীষণই স্ট্রং। বোঝা যাচ্ছে কথাটা? এই স্ট্রং ফোর্স অফ রিপালশন থাকার কারণে কিন্তু এত সহজে ফ্লোরিন মলিকুল ভেঙে যায়, দুটো ফ্লোরিন অ্যাটমের মধ্যে যে বন্ড আছে সেটা ভেঙে যায় এবং সেটা অ্যাটমিক স্টেটে চলে আসতে পারে। বোঝা যাচ্ছে কথাটা? এটা মনে রাখবে ভালো করে, সেজন্য ফ্লোরিন কেমিক্যালি খুব রিঅ্যাক্টিভ হয়ে পড়ে। আজকের ক্লাস এই পর্যন্তই। পরের ক্লাসে আমরা হাইব্রিডাইজেশন নিয়ে আলোচনা করব।